আমি অমিতাভ, আনকাট রাতের গল্প। সেখানে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটু একটু করে বেলা শেষে, অর্থাৎ শীতের বেলা শেষে শুরু করেছিলাম আনকাট রাতের গল্প। আজকে তার 50তম পরিবেশন দিবস বা 50তম এপিসোড। দেখতে দেখতে 49টা আনকাট রাতের গল্প আপনাদের সাড়া পেয়ে নতুন করে এগিয়ে চলার পথ তৈরি করতে পেরেছি। আজকের আনকাট রাতের গল্প শুরু করব একজন বিখ্যাত বাঙালির পৃথিবীর সঙ্গীতের জগৎকে জয় করার গল্পের মধ্যে দিয়ে। আসলে আজকের প্রজন্মের কাছে তিনি কতটা সমাদর পান, কতটা তাকে চেনে, আজকের প্রজন্ম কতটা জানে তার সম্পর্কে, সেই বিষয়গুলোই তুলে ধরার জন্য আজকের এই অবতারণা আনকাট রাতের গল্পে। সময়টা 1958 সাল, আমেরিকার লস অ্যাঞ্জেলস। সেখানে ভারতীয় যে সমস্ত বাদ্যযন্ত্র তার একটি বিখ্যাত দোকান বা ধ্রুপদী সঙ্গীতের ব্যবহারযোগ্য একটি বিখ্যাত বাদ্যযন্ত্রের দোকান, এবং সেই দোকানের মালিকের নাম ডেভিড বার্নার্ড। হঠাৎ করে একেবারে সাদামাটা পোশাকের একজন 35-36 বছরের যুবক সেখানে প্রবেশ করলেন। ডেভিড বার্নার্ড তখন তিনি দোকানে ছিলেন এবং অন্য যারা কাস্টমার ক্রেতা তাদের সঙ্গে তিনি বাক্যালাপ বা কথাবার্তা বলছিলেন। ক্রিস্টিনা ওখানে যিনি দায়িত্বে ছিলেন কেনাবেচার জন্য, সেলস গার্ল, ক্রেতাদের সহযোগিতা করার জন্য ক্রিস্টিনা এগিয়ে এলেন। কিন্তু ক্রিস্টিনা ভদ্রলোককে দেখলে মনে মনে ভাবলেন যে এখানে কি করছে। দেখে তো মনে হচ্ছে ছাপোষা একেবারে শখের কোনো বাদ্যযন্ত্র শিল্পী। তো তাকে কোনোভাবেই গুরুত্ব দিতে রাজি ছিলেন না ক্রিস্টিনা। কিন্তু তবুও যেহেতু তিনি দোকানের কর্মচারী, তার কাজ কাস্টমার বা ক্রেতাদেরকে সম্মান জ্ঞাপন করা বা তাদের আপ্যায়ন করা, তিনি এগিয়ে এসে বললেন যে বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি, কিভাবে সহযোগিতা করতে পারি। 35-36 বছরের যুবকটি এদিক ওদিক তাকিয়ে বলেন, আমার কিছু সেতারের দরকার ছিল, তা আপনি যদি আমাকে একটু ভালো মানের সেতার দেখান। তো তখন অনিচ্ছা সত্ত্বেও ক্রিস্টিনা তিনি একটার দুটো সেতার তার হাতে তুলে দিলেন এবং তিনি সেগুলোকে বাজিয়ে দেখছিলেন, কিন্তু কোনোটাই তার মনোপুত হচ্ছিল না। এরপর তিনি বললেন, না না, এইগুলো চাইছি না, আমি এর থেকে ভালো কিছু চাইছি। এরকম কথাবার্তার মধ্যে ভদ্রলোকের সেই যুবকের চোখ গেল ওপরের দিকে রাখা একটি সেতারের দিকে। তিনি তখন সেটিকে দেখে ক্রিস্টিনাকে বললেন যে আমাকে ওই সেতারটা আপনি দিন, আমি ওটা বাজিয়ে দেখতে চাই। ক্রিস্টিনা এসে বললেন, স্যার ক্ষমা করবেন, ওটি অনেক উচ্চমানের বাদ্যযন্ত্র শিল্পীদের জন্য, ওটা আপনার জন্য নয়। ওটা যারা একেবারে বিশ্বমানের ধ্রুপদী সংস্কৃতির চর্চা করেন, বাদ্যযন্ত্র বাজান, তাদের জন্যই ওটাকে আমরা বিক্রি করি, এবং ওটার নাম বস সেতার, বস। এবং এই যুবকটি নাচরবান্দা, না আমি ওটাকেই আমাকে দেখাতে হবে, আমার ওটাতেই বাজিয়ে দেখতে চাই আমি। আর ক্রিস্টিনা কিছুতেই সেই সেতারটা তার জন্য নামিয়ে আনবেন না। শেষে উপায় না দেখে ডেভিড বার্নার্ড তিনি এসে বললেন, ঠিক আছে বাবা, তুমি ওটা নামাও। বিরক্ত হই খানিকটা, এবং ক্রিস্টিনা নামানোর পর তিনি ওই সেতারটার গায়ে হাত দিয়ে বললেন, আপনার দেশে এটাকে বস সেতার বলে, কিন্তু আমার ভারতবর্ষে এটির নাম সুর সমাহার। হ্যাঁ, তারপর তিনি চোখ বন্ধ করে অবলীলায় সেখানে টিউন করতে শুরু করলেন এবং তারপর বাজাতে শুরু করলেন। তিনি যখন বাজানো শেষ করলেন তখন দোকান, সেই মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান বা বাদ্যযন্ত্রের সেই দোকানের ভেতর রাস্তার বাইরে মানুষের ভিড় উপচে পড়ছে। অবাক হয়ে সবাই বিভোর হয়ে সেই বাদ্যযন্ত্রের সুমধুর সঙ্গীত শুনছিলেন তারা এতক্ষণ ধরে। হঠাৎ করে তাদের যেন একটা স্বপ্নভঙ্গ হলো। ডেভিড বার্নার্ড হেসে হাত ধরে বললেন, আপনি কি বাজালেন? এই অসাধারণ বাজনা কেবলমাত্র আমি পণ্ডিত রবিশঙ্করের হাতেই শুনেছি, তারপর আপনি। আর কোথাও এই বাজনার এরকম মানের বাজনা আমি কখনোই শুনতে পাইনি। ক্রিস্টিনা তার চোখ ভরেছিল জলে। কাঁদতে কাঁদতে এগিয়ে এসে বলল যে আমি বিভোর হয়ে গিয়েছিলাম, এরকমভাবে কেউ সঙ্গীত সৃষ্টি করতে পারেন?
শেষে সেই 35-36 বছরের যুবক ডেভিড বার্নার্ডকে বললেন যে আপনি আমাকে একটাই উপকার করুন, এটা আমি কিনতে চাই, আমাকে একটা বিল বানিয়ে দিন। ডেভিড বার্নার্ড তখন বললেন, কি বলছেন, আপনি যে মানের একজন সঙ্গীত প্রতিভা, পণ্ডিত রবিশঙ্করের পরে এরকম প্রতিভার সন্ধান আমি অন্তত পাইনি। এটা উনিই বাজাতে পারেন, আর তারপর আপনার কাছে শুনলাম। আমি আপনার কাছে এটি বিক্রি করতে পারবো না, এটি আমার পক্ষ থেকে আপনাকে উপহার হিসাবে আমি দিলাম। অবাক হয়ে গেলেন 35-36 বছরের সেই যুবক, সাদামাটা যুবক। ক্রিস্টিনা ততক্ষণে একটি ডলারের নোট নিয়ে এগিয়ে এসছেন। বললেন, আপনি এখানে একটা আপনার সিগনেচার বা স্বাক্ষর করে দিন, আমি সারা জীবন এই টাকাটা অতি যত্নে রেখে দেব, আর গর্ব অনুভব করব যে আপনার মতো একজন মুগ্ধতা তৈরি করা সঙ্গীত শিল্পীর সঙ্গীত যা অবর্ণনীয় আনন্দ আমার হৃদয়কে দিয়েছে, এটা আমার কাছে স্মৃতিচিহ্ন করে আমি রাখতে চাই। পণ্ডিত রবিশঙ্করের পর তার বাদ্যযন্ত্রের যে সুর তিনি তুলেছিলেন, পরবর্তীকালে এই সুরেই তৈরি হয়েছিল একটি গান, যে গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। বাংলাতে, না যেও না রজনী এখনো বাকি। আর হিন্দিতে যদি বলেন তাহলে সেই গানটি হচ্ছে না সজনা বরখা বাহার আই। কার কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যে মানুষটিকে প্রায় আমরা অবলীলায় ভুলে গিয়েছি, বা ভুলে গেছে বিশ্ব সঙ্গীতের বেশ কিছু মানুষ। যে মানুষটি 20 বছর বয়সে তৈরি করেছিলেন গাঁয়ের বধূ নামের সেই বিখ্যাত সুর, আর তার তৈরি রানার কিংবা অবাক পৃথিবী আজও আমাদেরকে অবাক করে। 19শে নভেম্বর কলকাতার বুকে 1925 সালে, কলকাতা বলবো না, দক্ষিণ 24 পরগনার সোনারপুর রাজপুর অঞ্চলের গাজীপুরে তার জন্ম। বাবা উত্তরবঙ্গের এক প্রান্তে, যেখানে আসাম, সেখানে কর্মরত ছিলেন। তারপর নানান ঘাত প্রতিঘাত সব কিছুর মধ্যে দিয়ে তার মিউজিক্যাল জার্নি বা সঙ্গীতের সফর শুরু হয়। 1949 সালে তিনি প্রথম ছবিতে কাজ করার সুযোগ পান, বাংলা ছবি, এবং ছবির নাম পরিবর্তন। 1953-তে মিউজিক ডিরেক্টর হিসাবে হিন্দি চলচ্চিত্রে তিনি কাজ শুরু করেন বিমল রায়ের ছবি, এবং সেই ছবিটি অত্যন্ত বিখ্যাত চলচ্চিত্র, আপনারা জানেন, দো বিঘা জমিন। তার জীবনের কেরিয়ারের মধ্যে অসংখ্য গান যা আমাদের গায়ে কাঁটা দেয়। আজকের প্রজন্ম তার গান শোনে কিন্তু জানেন না তারা যে এইটি কার গান, কার সুর বা কার মিউজিক। হ্যাঁ, তিনি অবলীলায় বিশ্ববাসীর হৃদয় জয় করে নেওয়া অন্যতম সেই মানুষটির নাম সলিল চৌধুরী, শ্রদ্ধেয় সলিল চৌধুরী। এই ঘটনাটা হয়তো সলিল চৌধুরীর অনেকেই জানেন না, তাই আজকের আনকাট রাতের গল্পে তার এই কথাটা বললাম। 41টা বাংলা সিনেমায় তিনি তৈরি করতে তার সুর, তার সঙ্গীত দিয়েছেন। হিন্দির ক্ষেত্রে 70টি, 26টা মালয়ালম ছবি, এবং এগুলো ছাড়াও বেশ কিছু ছবিতে তিনি সঙ্গীত এবং সুর সৃষ্টি করেছেন। তার মধ্যে মারাঠি আছে, তামিল আছে, তেলেগু আছে, কান্নাড়া আছে, গুজরাটি আছে, ওড়িয়া আছে, অসমিয়া আছে। এরকম নানান ছবিতে কাজ করা এই দিকপাল মানুষটিকে আমরা কেমন হঠাৎ করে ভুলে গিয়েছি। তার সৃষ্টি করা সুর আজকে গভীর রাতেও আমাদের মনে নতুন করে মাদকতা তৈরি করে, আর পরম বিস্ময় তৈরি করে। তার সঙ্গীত আজও আমাদের বেঁচে থাকা আর যন্ত্রণা মুক্তির অন্যতম ওষুধ। সেই মানুষটিকে শ্রদ্ধা আজকের আনকাট রাতের গল্পের 50তম পর্বে। শ্রদ্ধেয় সলিল চৌধুরী, আপনি সঙ্গীতের এক নতুন করে মাত্রা তৈরি করে দিয়ে গিয়েছেন, যে মাত্রা একটা মানচিত্র তৈরি করেছে, যে মানচিত্রে আজও আমরা কোলাম্বাসের মতো, মেগাস্থেনিসের মতো, ভাস্কো দা গামার মতো সঙ্গীতের সেই সমস্ত মানুষেরা দিন রাত চেষ্টা করে যাচ্ছি সেই মানচিত্রের প্রত্যেকটা অংশে পৌঁছে যাওয়ার। এই বিরল একজন সঙ্গীত সাধক তিনি আমাদের ছেড়ে চলে যান 5ই সেপ্টেম্বর 1995 কলকাতা শহরে, 69 বছর বয়সে।
কিন্তু তার জীবন, তার সঙ্গীত আজও অমর। যতদিন পৃথিবী থাকবে আর সঙ্গীত থাকবে, ততদিন যেন তিনি আমাদের একটা কথাই কানে কানে বারবার বলবেন, এই পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার ঠিকানা লেখা অন্য গাড়ি। সেই গাড়ির থেকে গাড়ি পরিবর্তন করেই তিনি বোধহয় সুরের লোকে বিরাজ করবেন, ছড়িয়ে দেবেন তার দ্যুতি আর তার সুমধুর সঙ্গীতের পরশ। অনেক অনেক শ্রদ্ধা আমাদের আনকাট রাতের গল্পের পক্ষ থেকে, সংস্কৃতির পক্ষ থেকে, সঙ্গীতের পক্ষ থেকে শ্রদ্ধেয় সলিল চৌধুরীকে। তাহলে গল্প আজকের মতো এখানেই শেষ করি। শুভরাত্রি। আর তার সঙ্গে সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আবার কোনো অজানা গল্প নিয়ে আবার এসে উপস্থিত হব আনকাট রাতের গল্পে। ততক্ষণের জন্য আপনাদের সকলকে শুভরাত্রি।